বলেন আজকে ডেট কত? আজকে 9 তারিখ। ও আজ 9 তারিখ। কালকে আজকে কি দিবস জানো কেউ? হুম, বিজিত, আজকে রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমার দিনেই কিন্তু আমাদের অভয়া চলে গেছিল। সাবধান, 1 বছর হয়ে গেল, তেমন কোনো বিচার টিচার কিছুই পেলাম না। যার গেল তার চলে গেল। যাই হোক, ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। দেখো, আমরা এই এমসিকিউ 506 পাতা যেটা আছে সেটাকে শুরু করছি। পেজ নাম্বার 506, এমসিকিউ। আমাদের বই হচ্ছে তোমার ছায়া। ছায়ার এমসিকিউ এর সবাই বার করো বই। যেগুলো যেগুলো মোটামুটি পরীক্ষায় পড়ার মতো, সেগুলো সেগুলো আগে করি। যেমন ধরে নাও, তোমরা পরপর পরপর সব পড়তে করতে যাবে, দেখবে যেগুলো এইচএস এ পড়েছে সেগুলো কেমন পড়ে। যেমন ধরো দুইয়েরটা পড়েছে চৌম্বক ফ্লাক্সের ডাইমেনশন কি। এমসিকিউ দুইয়েরটা দেখো, ফাই এর ডাইমেনশন চেয়েছে, ফাই এর মাত্রা। তাহলে কি করে ক্যালকুলেট করবে? ফাই এর মাত্রা সমান হচ্ছে বি এর মাত্রা, এরিয়ার মাত্রা, কস থিটার মাত্রা। বি মানে হচ্ছে, বি এর মাত্রা বার করার জন্য আমরা কি করি? এফ ইকুয়াল টু কিউ ভিবি ভাবি। তাহলে বি সমান হচ্ছে এফ বাই কিউ ভি। তাহলে এটা হচ্ছে এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা ইন্টু স্পিডের মাত্রা ইন্টু এরিয়া, আর কস থিটা হচ্ছে 1। তাহলে এফ সমান হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বাই কিউ মানে হচ্ছে আই ইন্টু টি ইন্টু ভি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 ইন্টু এরিয়া মানে হচ্ছে এল স্কোয়ার। তাহলে এইগুলো যদি আমরা করি, তাহলে একটা এল এল কেটে যাবে, তাহলে হবে এম এল স্কোয়ার, এটা টি টি কেটে গেল, টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। তাহলে অপশন কি হচ্ছে বলো? আইটাকে অনেক সময় এ লেখে, তাহলে অপশন কোনটা হচ্ছে? আইটাকে অনেক সময় এম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -1 এ লেখে, অনেক সময় আই কে অ্যাম্পিয়ার হিসেবে লেখে। তাহলে এখানে হচ্ছে অপশন এ। সবাই কি দেখতে পাচ্ছ? একটু আওয়াজ দাও। সবাই কি বই খাতা খুলেছো নাকি এমনি লাইট বন্ধ করে সিনেমা দেখার মতন দেখছো? হ্যালো 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 হ্যালো, একটু আওয়াজ দাও। লাইট ফাইট জেলে দেখো। এগুলো যেগুলো আলোচনা করব সেগুলোর মধ্যে থেকেই কিন্তু জিনিসপত্রগুলো পড়ার চান্স রয়েছে। 3 নম্বরের প্রশ্নটা দেখো। 3 নাম্বার, ইজি হোক, ইজি জিনিস হোক, কিন্তু ইজি জিনিস ডিসকাস করলে মনে কনফিডেন্স বাড়ে। 3 নাম্বার, 0.1 মিটার ব্যাসের 50টি পাকযুক্ত একটি কুণ্ডলীর চৌম্বক প্রবাহ বা ফ্লাক্স এত সেকেন্ডে এত ওয়েবার থেকে পরিবর্তিত হয়ে এত ওয়েবার হলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল কত? কি করবে? দেখো, এখানে এখানে বলে দিয়েছে ফ্লাক্সের পরিবর্তন করে কত বলেছে, বলে দিয়েছে এত, কত থেকে কত। তাহলে এখানে দিয়েছে দেখো, ব্যাস দিয়েছে ডায়ামিটার, ডায়ামিটার দিয়েছে ডি সমান 0.1 মিটার, পাক সংখ্যা দিয়েছে এন সমান 50, টাইম দিয়েছে ডেল্টা টি দিয়েছে কত? 0.02 সেকেন্ড। ডেল্টা ফাই মানে হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন, φ2 - φ1, φ2 মানে 10⁻⁻4, φ1 মানে হচ্ছে 3 × 10⁻⁻4, এত ওয়েবার। তার মানে হচ্ছে -2 × 10⁻⁻4 ওয়েবার। তাহলে আমরা জানি যে ইপসাইলন ইকুয়াল টু হচ্ছে -n
ডি ফাই ডিটি, তাহলে -50 ডি ফাই মানে ডেল্টা ফাই, তাহলে -2 × 10⁻⁴ ওয়েবার, আর ডিটি মানে হচ্ছে 0.02, তাহলে 0.02 মানে মাইনাস মাইনাস প্লাস হলো, তাহলে 50 × 2 × 10⁻⁴ বাই 2 × 10⁻², এত ভোল্ট। কারণ সব এসআই পদ্ধতিতে, তাহলে 2 কাটলো 50, এটা হবে 10⁻², তার মানে দিস উইল বি 0.5 ভোল্ট। এই क्या हुआ? দাদা দেখি 50 পাকযুক্ত কুণ্ডলীর, ও একটি কুণ্ডলী পাকযুক্ত একটি কুণ্ডলীর চুম্বক ফ্লাক্স, এটা ভুল দিয়েছে তাহলে, কারণ আমি এটা পড়েছি ঠিক। দেখো 50 পাকযুক্ত এক, ও একটি কুণ্ডলী, আচ্ছা সরি সরি, ও মাই গড, এনটা থাক, এন সমেত এখানে এন ঢোকানোই আছে। এখানেই হচ্ছে একটা ডিসক্লেমার, খুব ইম্পর্টেন্ট, যে খুব ইম্পর্টেন্ট, আমি এখানে পড়তে ভুল করেছিলাম, যে 50 পাকযুক্তর প্রতিটি পাকে ভেবেছিলাম, কিন্তু তা দেয়নি। 50টি পাকযুক্ত একটি কুণ্ডলীর চুম্বক প্রবাহ, মানে কুণ্ডলীটাই হচ্ছে 50টা পাকযুক্ত, তার সমগ্র ফ্লাক্সের কথাটাই বলা আছে। তাহলে এটা টোটাল বলা আছে, এন এর ব্যাপারটা এখানে ধরার দরকার নেই। ডায়ামিটার যেমন রিডান্ড্যান্ট দেওয়া আছে, অপ্রয়োজনীয় দেওয়া আছে, এনটাও অপ্রয়োজনীয় দেওয়া আছে, তো এন এখানে অ্যাকচুয়ালি দরকার পড়বে না। সো ইট ওয়াজ রাইট যে এন এখানে ইনক্লুডেড। এটা কি বোঝা গেল? এনটা কিন্তু এখানে লাগবে না। কেন? আমি ভেবেছিলাম যে প্রতিটি পাকে লেখা আছে, একটি পাকে লেখা আছে, কিন্তু এখানে লেখা আছে একটি কুণ্ডলীর, মানে কুণ্ডলীর সমস্ত পাক সংখ্যা ধরেই সেখানকার ফ্লাক্সের পরিবর্তনের কথাটা বলা আছে। সুতরাং দে আর রাইট, এখানে কোনো রকম কোনো গন্ডগোল নেই, আমি ভুল করেছি। তাহলে এখানে সচেতন হতে হবে যে পাক সংখ্যা যখন বলা থাকবে, পাক সংখ্যা বলা থাকলে প্রশ্নে প্রতিটি পাকে, প্রতিটি পাকে তোমার ফাই এর পরিবর্তন দেওয়া আছে, এখানে তা নেই। পরিবর্তন দেওয়া আছে না, মোট ফাই এর পরিবর্তন দেওয়া আছে। এখানে যে প্রবলেমটা আমরা ডিসকাস করছি, সেখানে এইটা দেওয়া আছে, সেই জন্য প্রতিটি পাক সংখ্যা গুণ করার দরকার পড়বে না। সো হোয়াট এভার আই হ্যাভ ডান, দিস ওয়াজ আ রং ক্যালকুলেশন, আমি করে ফেলেছিলাম। সুতরাং এটা হবে তোমার 10⁻² ভোল্ট, সো ইট উইল বি 10 মিলিভোল্ট। মিলিভোল্ট করতে গেলে 1000 দিয়ে গুণ হবে, তাহলে 10 মিলিভোল্ট হবে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। তাহলে এটার অ্যান্সার হলো অপশন বি। নমতা, এটা বুঝতে পারলি আমি কি বললাম? কি বললাম বলো শুনি। হ্যাঁ, তাহলে একটি কুণ্ডলীর মানে যে একটা পাক, তা কিন্তু এটা পুরো ভালো করে পড়ে দেখতে হবে। যদি প্রতিটি পাকে দেওয়া থাকে এবং যদি বলে কুণ্ডলীতে কত ইএমএফ তৈরি হবে, তাহলে কিন্তু পাক সংখ্যা গুণ করতে হবে। কিন্তু এখানে প্রবলেমে মোট ফ্লাক্সের পরিবর্তনটাই কিন্তু দেওয়া আছে। নেক্সট চলো, তারপরটা দেখো, চারেরটা। 4 নাম্বারটা কি বলেছে? 10⁻⁵ মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি কুণ্ডলী একটি বিন্দু পি এর চারপাশে এক্স ওয়াই তলে অবস্থিত। তা খুব ভালো কথা। তাহলে এরিয়া ভেক্টর যেটা দেওয়া আছে, তোমাদেরকে বারবার আমি সচেতন করেছিলাম, এরিয়া ভেক্টর আর তল আলাদা। এরিয়া ভেক্টর, এ ভেক্টরটা এখানে হচ্ছে এক্স ওয়াই তলে আছে, তার মানে এর এরিয়ার মান কত? 10⁻⁵ মিটার স্কোয়ার। এর দিক কত? এক্স ওয়াই তলে যদি থাকে প্রিয়ন্তন, দিক কি হবে? এক্স ওয়াই তলের দিক কি হবে? তার মানে কে ক্যাপ হবে, ঠিক। তারপর বলছে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র যদি এত ওয়েবার পার মিটার স্কোয়ার হয়, তাহলে ফ্লাক্স কত হবে? তাহলে বি সমান দেওয়া আছে, কি দেওয়া আছে গো? আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ।
এইটা দেওয়া আছে ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে আমরা জানি ফ্লাক্স ওয়ান কি হবে, পাতি ফর্মুলা বি ডট এ। এবার আমরা জানি ডট প্রোডাক্টে যদি কে ক্যাপের সাথে ডট প্রোডাক্ট শুধু কে ক্যাপটাই নন জিরো হয়, বাদ বাকিগুলো জিরো হয়, তাহলে এটা হবে শুধুমাত্র 10⁻⁻5 ওয়েবার। তাহলে অপশন এ। এগুলো ইজি, এ মানে অ্যাম্পিয়ার ভেবো না, অপশন এ। আমি তোমাদের জানাতে চাইছি যে আমরা যে প্রবলেম গুলো বা ফর্মুলা গুলো লিখেছি, সেই ফর্মুলা গুলো দিয়েই সবকিছু হচ্ছে, হ্যাঁ কি না, সেই কনফিডেন্সটা তোমাদের মধ্যে গ্রো করাটা দরকার। তারপরে হচ্ছে 5 নাম্বারটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রবলেমটা অনেক জায়গায় পাওয়া যায়, দেখতে পাওয়া যায় 5 নাম্বারের প্রবলেমটা। এটা এটা দেখা যায়, এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট বলবো না, ইম্পর্টেন্ট কিন্তু ইজি। কি দেওয়া আছে, বলছে যে কোনো সময় টি তে একটি কুণ্ডলীতে জড়িত চৌম্বক ফ্লাক্স, চৌম্বক প্রবাহ ফাই সমান, তাহলে কুণ্ডলীতে চৌম্বক প্রবাহ ফাই সমান এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। প্রশ্ন কি করেছে, এ বি সি কনস্ট্যান্ট বলেছে, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময়ে শূন্য হবে তা কত। তাহলে আমরা জানি আবিষ্ট তড়িৎচালক বলের ফর্মুলা কি, বলো। আবিষ্ট তড়িৎচালক বলে ফ্লাক্স দেওয়া থাকলে ফর্মুলা কি হবে, আবিষ্ট তড়িৎচালক বল ইপসালন ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি। তাহলে মাইনাস, এটা ডেরিভেটিভ, এটি স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2at, বিটির ডেরিভেটিভ হচ্ছে বি, সি এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে বলেছে কখন 0 হবে, তাহলে ইপসালন উইল বি 0 হোয়েন এইটা 0 হবে, 2at প্লাস বি সমান 0 হবে। তার মানে অর 2at সমান হবে মাইনাস বি, অর টি ইকুয়াল টু হবে মাইনাস বি বাই 2a। তাহলে কত নম্বর অপশন হচ্ছে বিজিৎ, অপশন ডি। এই সমস্ত প্রশ্ন পড়ে। 6 নম্বর এটা দেখো, কোন একটি তড়িৎ বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বল ই, আবিষ্ট প্রবাহ আই। এবার বলছে দেখো, ই এবং আই বর্তনীর রোধের উপর নির্ভরশীল। ই বা আই কোনটিই বর্তনীর রোধের উপর নির্ভর করে না। ই বর্তনীর রোধের উপর নির্ভরশীল, কিন্তু আই নয়। আই বর্তনীর রোধের উপর নির্ভরশীল, কিন্তু ই নয়। কোনটা হবে বলো, অ্যান্সার দেখে বলো না, রাউসান বলো কি হবে। অপশন বি না ডি, একদম তাই। বর্তনীতে আমরা পেয়েছি কি, আবিষ্ট তড়িৎচালক বল যেটা পেয়েছি, আবিষ্ট তড়িৎচালক বল এইটা পেলাম ই, আর প্রবাহ যেটা পেলাম আবিষ্ট প্রবাহ সেটা পেলাম আই। তাহলে আমরা তো জানি আই সমান হচ্ছে ই বাই আর। তাহলে আই হচ্ছে রোধ নির্ভরশীল, এটা হচ্ছে রোধ নির্ভরশীল, আর ই সমান মাইনাস ডি ফাই ডিটি। তাহলে এইটা হচ্ছে ফ্লাক্স নির্ভর, ফ্লাক্সের পরিবর্তন নির্ভরশীল, তার মানে রোধের নির্ভরশীল নয়। তাহলে অপশন এখানে ডি হবে। ওকে, তারপরে 7-এরটা, পর 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 করতে 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 থাকো, ইউ উইল গেট এ হিউজ লট অফ কনফিডেন্স। 7-এরটা দেখো, কে কে আছো একটু গলা শুনি। শুধু বিজিত ক্লাস করছে, আর 4 জন, 5 জন। প্রীতম, দেখো একটা ফাঁপা পাইপ আছে,
এবং সেটা তামা নেটওয়ার্কের ডিস্টার্ব। সো প্রীতমের দেয়ার ইজ নো দোষ। ওকে, সরি। ৭ নাম্বারটা বলছে, ভালো করে দেখে নাও। ওকে, ৭ নাম্বার হচ্ছে যে একটা ফাঁপা তামার পাইপ, এটা হচ্ছে তামার পাইপ। তামাটা কি? মনে রাখবে, তড়িৎ পরিবাহী। তাহলে এই যে পাইপ আছে, এটাকে আমরা ছোট 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 অনেকগুলো লুপ ভাবতে পারি, পাশাপাশি লুপ ভাবতে পারি, লুপ ভাবতে পারি, অনেক লুপ ভাবতে পারি। এবার সেখানে বলছে একটি ছোট দণ্ডচুম্বককে ছেড়ে দিয়েছে এখানে অক্ষ বরাবর, এটা নর্থ, এটা সাউথ, ছেড়ে দিয়েছে। তাহলে এটা যখন পড়বে, তখন তার ত্বরণ কি হবে? জি এর বেশি হবে, কম হবে, এ হবে, ওই হবে। আমরা জানি এটা জি এর কম হয়। তাহলে যদি ফ্রিলি পড়ে, এটা স্পিড, এটার অ্যাক্সিলারেশন লেস দ্যান জি হবে। যখন বাইরে থাকবে তখন থেকেই শুরু হবে, খুব দূরে যখন থাকবে, আর যখন অনেকটা বেরিয়ে চলে আসবে তখন আবার জি হবে, অনেকটা দূরে যখন চলে যাবে। তার মানে কেন হবে? তার কারণ হচ্ছে এ যখন ভেতর দিয়ে ঢুকবে, তখন এখানে ফ্লাক্সের পরিবর্তন হবে, তার জন্য একটা ব্যাক ইএমএফ তৈরি হবে, এবং সেই যে কারেন্টটা এখানে তৈরি হবে, এখানে একটা কারেন্ট তৈরি হবে, সেই কারেন্টের জন্য একে বাধা দেবে নর্থ সাউথকে। যখন ও সেন্টার থেকে যখন এইদিকে চলে যাবে, তখন কারেন্টের ডাইরেকশন উল্টে যাবে, নিয়ে ওকে টানবে, প্রথমে ঠেলবে। হাফ পার্টে এইটাকে ঊর্ধ্বমুখী এইদিকে এমজি কাজ করছে, আর এইদিকে তোমার লেঞ্জের সূত্র দরুন বল। লেঞ্জের সূত্রতে যেটা বলা হয়েছে যে বাধা দেবে, সেই বাধাজনিত বল যেটা হবে, সেই বাধা বল, চৌম্বক বাধা বল হাফে। আর নিচে যখন যাবে তখন এইদিকে এমজি, তখন এইদিকে টান বল হবে, বাধা বলটা তখন টান বল হবে। সেটাও কিন্তু লেঞ্জের সূত্রের দরুন, সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। ওকে, তার মানে এখানে আমরা এটা অলরেডি ডিসকাস করেছি যে এরকম যদি তামার পাইপ হয়, কোনো একটা লুপ হয়, হেন তেন হয়, তাহলে এর ত্বরণ যেটা হবে সেটা অভিকর্ষ ত্বরণের চেয়ে কম হবে। সো ইট ইজ অপশন বি। একটু হালকা করে ত্বরণটা কমে যাবে, স্পিড বাড়বে, ত্বরণটা কমে যাবে। নেক্সট দেখো, তারপরটা করি ৮-এরটা। কি বলেছে? একটি নৌকা পূর্ব দিক বরাবর এমন একটি অঞ্চলের মধ্যে দিয়ে গতিশীল, যেখানে অনুভূমিক ভূচৌম্বক ক্ষেত্র উত্তর দিকে ক্রিয়াশীল। নৌকাটি ২ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি উল্লম্ব এরিয়াল বহন করছে। নৌকার গতিবেগ এত হলে এরিয়ালের চারটিতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে? তাহলে একটা নৌকা আছে, এটা ধরে নাও একটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। ওকে, এবার ধরে নাও এখানে একটা নৌকা যাচ্ছে। এই তোমার নৌকাটা যাচ্ছে তোমার ইস্টের দিক দিয়ে। তাহলে এই বরাবর নৌকার ভেলোসিটি, স্পিড, ম্যাগনেটিক ফিল্ড যেটা হরাইজন্টাল ডাইরেকশনে আছে, সেটা বলছে উত্তর মুখে কাজ করছে। তাহলে এই বরাবর আছে, তাহলে এইদিকে যাচ্ছে, এই বরাবর হচ্ছে বিএইচ, হরাইজন্টাল কম্পোনেন্ট, ম্যাগনেটিক ফিল্ডের হরাইজন্টাল কম্পোনেন্ট কাজ করছে। আর উল্লম্ব দিকে, এরকম উল্লম্ব দিকে একটা এরিয়াল আছে, একটা কোনো একটা দণ্ড আছে, এরিয়াল আছে, এরকম উল্লম্ব দিকে আছে। তাহলে এ যখন যাবে, তার মানে হরাইজন্টাল, এটা যদি প্লেন ভাবি, এটা যদি একটা প্লেন ভাবি, তাহলে এই বরাবর এটা যদি নর্থ ভাবি, নর্থ যদি ভাবি, তাহলে এই বরাবর বিএইচটা আছে, এই বরাবর থাকে থাকে সাজানো আছে, উপরে 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 উপরেও আছে, বিএইচ আছে, এরকম হরাইজন্টাল কম্পোনেন্ট আছে। নৌকার এরিয়ালটা, রডটা যদি ভাবি, এরকম আছে, রডটা এই বরাবর এগিয়ে যাচ্ছে, যেদিকে নৌকার স্পিড সেদিকেই রড যাবে। নৌকাটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, এখন শুধু যে রডটা আছে মেটালিক, সেটার কথা বলছি, যার দৈর্ঘ্য এল। তাহলে দেখো, এইটা হচ্ছে পূর্ব দিক, এটা পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। তার মানে এই যে রডটা আছে, এই রডের সাপেক্ষে
যদি আমরা আলোচনা করি, তাহলে এইটা হচ্ছে নৌকা, এইটা হচ্ছে রডটা। রডের সাপেক্ষে এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ক্রস। এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক। এটা হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম দিক। যদি আমরা পূর্ব পশ্চিম বলি তাহলে উত্তর দিক হচ্ছে ক্রস, দক্ষিণ দিক হচ্ছে ডট। তাহলে এ আর রডটা ভেলোসিটি হচ্ছে এই বরাবর ভেলোসিটি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পোটেনশিয়ালটা হবে এইদিকে পজিটিভ হবে, এইদিকে নেগেটিভ হবে, এবং এখানে যে ইনডিউসড ইএমএফ হবে এটা গতি ও তড়িৎচালক বলের ফর্মুলা কাজে লাগবে। এবং এক্ষেত্রে স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে যে ইনডিউসড ইএমএফ হয় তার ফর্মুলা কি? এল ভি, ম্যাগনেটিক ফিল্ড। এল মানে সেই দণ্ডের দৈর্ঘ্য এল, ভি মানে তার স্পিড, আর তার সাথে সাইন থিটা হয়। এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি, ক্রস এদিকে ভেলোসিটি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে এল ভি, বিটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট বি, আর সাইন 90 ডিগ্রি। এই থিটাটা কিন্তু বিনতি কোণ ভেবে ভুল করো না, তাহলে অ্যান্সার ভুল করবে এবং মাথা চুলকেও কোনোদিন অ্যান্সার মেলাতে পারবে না। তাহলে এবারে ভ্যালুগুলো বসাই। এল মানে দৈর্ঘ্য কত বলেছে? 2 মিটার। ভেলোসিটি কত বলেছে? ভেলোসিটি বলেছে তোমার 1.5 মিটার। বিএইচ হরাইজন্টাল কম্পোনেন্ট কত বলেছে? 5 ইন্টু 10⁵। এসআই ইউনিট দিয়েছে -5। তাহলে এত ভোল্ট হবে, এটা 1। তাহলে এটা হচ্ছে 15 5 75, 7.5 ইন্টু 2 মানে হচ্ছে 15। তাহলে 15 ইন্টু 10⁻⁵। তাহলে এখানে আমরা পাচ্ছি 15 ইন্টু 10⁻⁵ ভোল্ট। মিলি ভোল্ট করতে গেলে 10⁻³ দিয়ে ভাগ করব, তাহলে 0.15 millivolt. So answer is option C. তো কি কঠিন সুমিয়া? বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার তো? তারপর দেখো নয়েরটা এগুলো একটাও বাদ দেবো না, কারণ কি আমাদের পরীক্ষা যেহেতু আর বেশি দিন নেই, সেজন্য পর 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 অঙ্ক করে যাব, যাতে এই শেষের দিকে যেগুলো দান মারা যায়, ইজিলি করা যায়, সেই প্রবলেমগুলো, এগুলো তো জাস্ট ফর্মুলা ডেরিভেটিভ করা হয়ে যাবে, জাস্ট ফর্মুলা ডেরিভেটিভ করা হয়ে যাবে। সেগুলোতে যেন কোনো মার্কস আমাদের বাদ না যায়। প্রশ্ন প্রথম প্রথম দিকে এদিক ওদিক পড়লেও এই দিকগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড, তোমার ডাইরেক্ট কোশ্চেন পড়বে, একটা ডেরিভেটিভ একটা ফর্মুলা এরকম। দেখো 9 নাম্বার। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব থালা, থালা মানেই হচ্ছে কেন্দ্রক্ষগামী ঘুরবে এখানে। থালা, ধাতব থালা তার কেন্দ্রগামী অনুভূমিক অক্ষের সাপেক্ষে প্রতি সেকেন্ডে 10 বার আবর্তন করছে। থালার অক্ষ বরাবর 10⁻⁻² টেসলা সুষম চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করলে থালার প্রান্তবিন্দু এবং কেন্দ্রের মধ্যে আবিষ্ট বিভব প্রভেদ কত? তাহলে এইটা হচ্ছে ধরে নাও অনুভূমিক দিক, এরকম হচ্ছে অনুভূমিক দিক, ধরে নাও এটা হচ্ছে থালা, এটা অনুভূমিক দিক। অনুভূমিক দিক, এই তার কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, সেই কেন্দ্রগামী একটা এতে এ ওমেগা কৌণিক বেগে ঘুরছে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ওই দিক বরাবরই ম্যাগনেটিক ফিল্ড, সেই দিক বরাবরই ম্যাগনেটিক ফিল্ড, এটা বি। তাহলে বি সমান দেওয়া আছে কত? বি সমান দেওয়া আছে 10⁻⁻² টেসলা, বি এর মান। এর 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 ব্যাসার্ধ কত বলেছে? ব্যাসার্ধ আর সমান দিয়েছে, এই যে ব্যাসার্ধ যেটা দেখতে পাচ্ছ এখানে, এই আর সমান দিয়েছে কত? আর সমান আছে 10 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটার চিনি না, আমরা সবসময় এসআই ইউনিটে নিয়ে যাব। তাহলে 10/100 মিটার, তাহলে 0.1 মিটার হলো। তারপরে বলেছে প্রতি সেকেন্ডে 10 বার আবর্তন করে, তাহলে কম্পাঙ্ক দিয়ে দিয়েছে। কম্পাঙ্ক এফ সমান দিয়েছে 10 হার্জ। তাহলে 10 হার্জ যদি হয় তাহলে পর্যায়কাল কত হবে? পর্যায়কাল হবে 1/f, তার মানে 1/10 সেকেন্ড। তাহলে ওমেগা কত হবে? 2π/t সমান 2π/10 রেডিয়ান পার সেকেন্ড।
আর এই যে দুটো পয়েন্ট, এটা ও এটা এ, এই দুটো জায়গায় যদি ধরি বিভব প্রভেদ আমরা পাবো, এবং সেই বিভব প্রভেদটা কত হবে? তাহলে ইপসাইলন সমান আমরা জানি কি হয়, হাফ ওমেগা, বলো। একদম তাই। আই এম সরি। তাহলে এখানে হবে 2 পাই/1/10, মানে 2 পাই 10 rad পার সেকেন্ড। থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে ফর্মুলা কি? এই ক্ষেত্রে ফর্মুলা, রডের ক্ষেত্রে ফর্মুলা যা হয়, অক্ষের সাপেক্ষে একদিকের সাপেক্ষে ঘুরছে, কোনো থালা ঘুরছে, কোনো সিলিন্ডার ঘুরছে, সেক্ষেত্রে যে ফর্মুলা হয় সেটা হয় হাফ ওমেগা বি। রডের ক্ষেত্রে হয় এল স্কোয়ার, এর ক্ষেত্রে হয় ব্যাসার্ধের স্কোয়ার, বড় হাতের আর ধরছি, ছোট হাতের আর ভেরিয়েবল হয় বড় হাতের আর। তাহলে এখানে ফর্মুলা বসাও, হাফ ইন্টু ওমেগা মানে 2 পাই × 10 তার হোল স্কোয়ার, বি মানে 10⁻⁻² ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 0.1 এর হোল স্কোয়ার, এত ভোল্ট। এটা ক্যালকুলেট করে দেখবি, 3.1 3.14 মিলি ভোল্ট অ্যান্সার হবে। যেহেতু বইয়ে দেওয়া আছে আমি বিলিভ করলাম, অপশন সি। কেন রে? দেখেছিস কত গন্ডগোল করছি? ওমেগা বি, এটা স্কোয়ার হবে না। আই এম ভেরি ভেরি সরি, বুঝলি, খুব গন্ডগোল হচ্ছে। এটা কাটবে, 10⁻⁻1 হবে। আহ, এটা স্কোয়ার মানে 10⁻², হবে 10⁻³ মিলিভোল্ট পাই। তাহলে পাই মিলিভোল্ট, পাই মিলিভোল্ট মানে হচ্ছে 10⁻²। ঠিক আছে, তাহলে অপশন সি। নেক্সট। তারপরে 10 করো, 11 করো। না, 10 10 11 সংসদ নমুনা প্রশ্ন আছে, এগুলো করে নি। 10 বাদ দিয়ে লাভ নেই। 10 10টা কি দেওয়া আছে গো? একটি ধাতুর বলয় মাটির সাথে সমান্তরালে রাখা হয়েছে। একটি চুম্বকের অক্ষটিকে খাড়া রেখে বলয়ের ভিতরে ফেলে দেওয়া হলে ত্বরণ জি এর থেকে কম হবে। ফালতু, এটা সে এক্ষুনি করলাম। ধাতব বলয় বলেছে, ধাতুর বলয় মানে তামা হোক যাই হোক একই জিনিস। তাহলে এটা হচ্ছে সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7। তারপরে 11টা বলেছে একটি তারের কুণ্ডলীতে এত সেকেন্ডে সময়ের ব্যবধানে প্রবাহ মাত্রা এত থেকে এত পরিবর্তন হলে তার মধ্যে 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়। আবেশাঙ্ক কত হবে? তাহলে দেখো এখানে কি কি দিয়েছে, ডেল্টা আই দিয়েছে, ডেল্টা টি দিয়েছে, ইপসাইলন দিয়েছে, জিজ্ঞাসা করেছে এল সমান কত। আমাকে ডাইরেক্ট বলো ফর্মুলা কি হবে? সুমিয়া বলো। কি করব? একদম ডাইরেক্ট ফর্মুলা কি বেরোবে? ডাইরেক্ট বলো, কে বলতে পারবে? ইপসাইলন ইকুয়াল টু মাইনাস এল ডিআই ডিটি। এটা হচ্ছে আমার মেন ফর্মুলা। তুমি অবশ্যই এটা করতে পারো, ফাইকে ওইভাবে রিপ্লেস করলে তো তুমি অ্যান্সার অবশ্যই পাবে। কিন্তু এই ডাইরেক্ট ফর্মুলাটা মুখস্থ রাখলে তো দেখ একদম ডাইরেক্ট হয়ে যাবে, কোনো রকম কোনো ঝামেলা নেই। ডেল্টা আই মানে আই এর পরিবর্তন, এখানে গন্ডগোল করবে না, যেখান সেখান থেকে এদিক ওদিক বিয়োগ করে দেবে না। পরিবর্তন মানে কিন্তু সবসময় অন্তিম মাইনাস প্রাথমিক। অন্তিমে কত? -2, প্রাথমিকে কত? 2। তাহলে পরিবর্তন হলো -4 অ্যাম্পিয়ার। টাইম কত লেগেছে গো? টাইম লেগেছে 0.05 সেকেন্ড। 0.05 সেকেন্ড। এখানে আবিষ্ট তড়িৎচালক বল কত হয়েছে? 8 ভোল্ট।
তাহলে বসিয়ে দেবো। তাহলে এল সমান আমরা জানি মাইনাস ইপসালন বাই ডেল্টা আই বাই ডেল্টা টি। তাহলে এখানে বসায় মাইনাস ইপসালন মানে মাইনাস 8 বাই ডেল্টা আই মানে -4 বাই ডেল্টা টি মানে হচ্ছে 5 ইন্টু 10⁻²। এটা পুরোটাই উপরে চলে যাবে, মাইনাস মাইনাস কেটে গেল, এটা 2 হলো, কেটে গিয়ে 4 দুগুণ 2, তাহলে 2 গুণিত 5 গুণিত 10⁻² মানে 10⁻1 এত হেনরি, মানে 0.1 হেনরি। তাহলে অপশন বি, তাহলে এটা হচ্ছে অপশন বি। একদম ডাইরেক্ট ডাইরেক্ট ফর্মুলা পড়বে, কোনো রকম কোনো চাপ নেই, ভেরি ভেরি ইজি। যেটুকু আমরা চেঁচিয়ে চেঁচিয়ে পড়াশোনা করেছি তোমরা দেখবে সব প্রশ্ন তোমরা অ্যান্সার অ্যান্সার করতে পারবে যদি তোমরা জাস্ট যা যা যেমন যেমন পড়িয়েছি সেগুলো যদি তোমরা একবার করে রিভাইজ করে নিতে পারো। নেক্সট 12, 12টাকে দিয়েছে তড়িৎচুম্বকীয় আবেশের জন্য কোন কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে না। কি জিজ্ঞেস করেছে? তড়িৎ প্রবাহ কোন বিষয়টির উপর নির্ভর করে না। তড়িৎ প্রবাহ, তার মানে তড়িৎ প্রবাহ কোন তড়িৎ প্রবাহ, আবিষ্ট তড়িৎ প্রবাহের কথা বলেছে। এটা হয় ইপসাইলন বাই আর। ইপসাইলন সমান কি হয়? মাইনাস ডিফাই ডিটি ফর্মুলা হতে পারে, আবার ইপসাইলনের ফর্মুলা হতে পারে মাইনাস এল ডিআই ডিটি, এইসব ফর্মুলা হতে পারে। এই কারেন্টটা কিন্তু প্রাইমারি কয়েলের কারেন্ট, এটা ইনডিউসড কারেন্ট, দুটো কিন্তু কারেন্ট আলাদা। এটা ইনডিউসড কারেন্ট, ওকে। তাহলে এই সমস্ত জিনিসগুলো হতে পারে। তাহলে এখানে দেখি অপশনগুলো। প্রথম বলছে ফ্লাক্সের পরিবর্তনের হার। ফ্লাক্সের পরিবর্তনের হারের উপর ই ডিপেন্ড করে, আয় অবশ্যই নির্ভর করবে। কুণ্ডলীর আকার, অবশ্যই কুণ্ডলীর আকারের উপর নির্ভর করবে, কারণ ফ্লাক্স ফাই সমান হচ্ছে বি ডট এ। তাহলে এরিয়ার উপর নির্ভর করছে ফাই এর মান, তাহলে তার আকারের উপর অবশ্যই নির্ভর করবে। কুণ্ডলীর রোধ, রোধের উপর ডাইরেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে নির্ভর করছে। তাহলে এখানে কোনো অপশনটাই কিন্তু নির্ভর করছে না, এমন কোনো অপশন নাই। তার মানে অপশন ডি হবে, কোনোটিই নয়। 13 নম্বরের প্রশ্নটা 100% শিওর মনে হয় তোমাদের কোশ্চেনে থাকবে। 13 নম্বরের প্রশ্নটা মনে হচ্ছে শিওর পড়বে। এটা চান্স হচ্ছে 95% চান্স। বেশিরভাগ প্রশ্ন যদি তুমি পুরোনো টেস্ট পেপার হেন তেন এগুলো ঘাঁটো, এই ধরনের প্রশ্ন তোমার কাছে থাকবেই থাকবে, এবং এগুলো পরীক্ষায় টেস্ট পেপারে পাতায় 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 এই ধরনের প্রবলেম থাকে। এবং এইটা হচ্ছে কিছু না করেই গোল করা, তাড়াহুড়ো করলে ভুল গোল হয়ে যেতে পারে। সুতরাং ভেরি ভেরি কেয়ারফুলি তোমাদের করতে হবে, কিন্তু খুব দাঁত কিটমিটি করার দরকার নেই, দাঁত ভেঙে যাবে। বলছে দেখো একটি কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আই প্রদত্ত চিত্র অনুযায়ী পরিবর্তিত হয়, নিচের কোন লেখটি আবিষ্ট তড়িৎচালক বলে পরিবর্তনকে নির্দেশ করে। তাহলে দেওয়া আছে এখানে কুণ্ডলীতে যে প্রবাহ হচ্ছে, কুণ্ডলীর প্রবাহ যেটা, তার টেম্পোরাল ভেরিয়েশন, টেম্পোরাল মানে সময়ের সাথে সাথে, তার টেম্পোরাল ভেরিয়েশন দেওয়া আছে কিরকম, এরকম। যাই, এটা ঠিক কিভাবে দিয়েছে, এরকম করে যাচ্ছে, এই যাচ্ছে, সরি, এই যাচ্ছে, এই। এবার বলেছে তড়িৎচালক বল ই বা ইপসালন এটা সময়ের সাথে কেমন হবে, কে বলতে পারবে কোনটা হবে? লজিক দিয়ে কে বলতে পারবে কোনটা হবে? কেন? একদম তাই। তাহলে এখানে ইন বিটুইন আমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য ফর্মুলা। আমরা জানি কোন কুণ্ডলীর মধ্যে যদি কারেন্ট পরিবর্তন হয়, তাহলে তার জন্য যে ইপসালন তৈরি হয় সেটা হয় মাইনাস এল ডিআই ডিটি। তাহলে এটা পরিবর্তনের হার, মাইনাস এল হচ্ছে সবসময় পজিটিভ, এটা ধনাত্মক হয়, এল সবসময় ধনাত্মক হয়, এম সবসময় ধনাত্মক হয়। এল মানে কি?
এল মানে কি গো অভিজিৎ? সাবেশাঙ্ক। এম মানে কি? পারস্পরিক আবেশাঙ্ক। এগুলো সবসময় ধনাত্মক হয়। তাহলে ডিআইডিটি যেখানে ধনাত্মক সেখানে ইটা হবে ঋণাত্মক। ডিআইডিটি যেখানে ঋণাত্মক সেখানে ইটা হবে ধনাত্মক। তাহলে দেখা যাক। তাহলে এটা হচ্ছে ই। তাহলে এখানে দেখো স্লোপ পজিটিভ, এখানে স্লোপ পজিটিভ। তাহলে পজিটিভ আছে তার আগে নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ হবে। তাহলে এই জায়গাটা হবে নেগেটিভ, কিন্তু কনস্ট্যান্ট, স্ট্রেট লাইন বলে কনস্ট্যান্ট হবে। এখানে স্লোপ জিরো। কেন স্লোপ জিরো গো? পরিবর্তনই তো নেই, তাহলে এইটুকু থাকবে। তারপরে এইখানে হচ্ছে স্লোপ নেগেটিভ। স্লোপ যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভে নেগেটিভে এটা হবে পজিটিভ, তার মানে এরকম হবে। সো দিস ইজ দ্য অ্যান্সার, যেটা দেওয়া আছে অপশন এ তে। এটা ঝপ করে এখানে কন্টিনিউয়াস হবে, তার মানে এটা এরকম। তাহলে এটা হচ্ছে অপশন এ। অপশন এ। যদি তোমাদের এই প্রশ্নটার সাথে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করে দিই, ধরে নাও এটা কেমন বুঝলে সেটা জানার জন্য আমি আরেকটা প্রশ্ন দিয়ে দিলাম। ধরে নাও এটার অর সিমিলার প্রবলেম। এইটা ধরে নাও আই, এটা ধরে নাও টি, এরকম আছে। প্রশ্ন হচ্ছে এটা গিভেন, এটা প্রদত্ত। আইটা কি? আইটা হচ্ছে কুণ্ডলীর কারেন্ট, কুণ্ডলীতে প্রবাহ। টিটা হচ্ছে সময়। এবার প্রশ্ন হচ্ছে ই ভার্সেস টি কি হবে? বলুন কি হবে? কে বলতে পারবে? কিভাবে ভাবছো সেটা বলো আমাকে। তাহলে তুমি বলছো এরকম করে এই জায়গাটা জিরো আসবে, কারণ একটা পিক আছে স্লোপ, এই জায়গাটা জিরো আসবে। এই জায়গাটা যেহেতু পজিটিভ স্লোপ, তাহলে এটা নেগেটিভ থেকে শুরু হবে। আর এখানে যদি নেগেটিভ স্লোপ, এখানে পজিটিভ হবে। আর এখানে পজিটিভ স্লোপ, তার মানে এখানে নেগেটিভ হবে। দেখতে কেমন হবে? অ্যাকচুয়ালি এটা দেখতে হবে এরকম। হোয়াই? এখন প্রশ্ন হচ্ছে হোয়াই। তার কারণ দেখো এইটা যেটা দেওয়া আছে সেটা মুখ ফুটে হয়তো বলেনি যে সে কে, কিন্তু তোমাকে চিনতে হবে। এইটা হচ্ছে আই দেওয়া আছে সাইন থিটা, সাইন ওমেগা টি দেওয়া আছে, মানে এটা সমান সাইন টি দেওয়া আছে। সাইন সাউন্ড কনস্ট্যান্ট ইন্টু টি, মানে সাইন ওমেগা টি দেওয়া আছে। কারণ সাইন জিরো হলে জিরো হয়, সাইন কিছুতে ম্যাক্সিমাম হয়, সাইন কিছুতে আবার জিরো হয়, আবার নেগেটিভ হয়, আবার জিরো হয়। ও, তাহলে ই সমান ফর্মুলা, এবার আবার আমরা মাথায় আনবো ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ই সমান মাইনাস এল ডিআই ডিটি। তাহলে এল তো ধ্রুবক, তাহলে মাইনাস এল ইন্টু ডিআই ডিটির ডেরিভেটিভ হবে সাইনের ডেরিভেটিভ হবে কস ওমেগা টি, আর ওমেগা টির ডেরিভেটিভ হবে ওমেগা। তাহলে দেখো এল ওমেগা তো কনস্ট্যান্ট, ওমেগা এল তো কনস্ট্যান্ট, তাহলে এটা কস ওমেগা টির সাথে মাইনাস কস ওমেগা টির সাথে প্রপোর্শনাল। কস ওমেগা টি কেমন হয় গো? কস ওমেগা টি যদি আমরা ড্র করি তাহলে আমরা পাই এরকম। তাহলে মাইনাস কস ওমেগা টি কেমন হবে? মাইনাস কস ওমেগা টি, জাস্ট যেখানে পজিটিভ সেখানে নেগেটিভ, যেখানে নেগেটিভ সেখানে পজিটিভ, তাহলে এটা পজিটিভ, তাহলে এটা নেগেটিভ দিয়ে শুরু হবে। এটা নেগেটিভ, তাহলে এটা পজিটিভ হবে, আবার এটা নেগেটিভ হবে। আমরা তাই পেয়েছি, দেখো সেম। এটা বুঝেছো তো? হ্যালো 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 হ্যালো।
ওকে। এবার 14, 15 এগুলো করো ঘরে। 16 করো। সহজ সহজ গুলো আজকে করাবো আমি, যেগুলো পরীক্ষায় পড়বে। 19, 20 এগুলো করো, 19, 20 করো। ও, শেষ হয়ে গেল? যা বাবা, যদি শেষই যদি হয়ে যায় তাহলে করিয়ে দিতে পারতাম। দেখো এটা করো, 21, 22। তাহলে তোমাদের এখান থেকে হোমওয়ার্ক কি কি থাকলো? হোমওয়ার্ক থাকলো আজকের জন্য 14 থেকে, কালকে আমি একটু একটু এই চ্যাপ্টারের অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র করাবো। আজকে একদম পুরো পাতলা যেগুলো এইচএসে পড়বে পরীক্ষায়, সেগুলো সম্বন্ধে আমরা ডিসকাস করলাম। এগুলোর মধ্যে থেকেই দুটো পড়ে যাবে, চিন্তা করো না। 18টা এখন দেখবো না। 18টা কি সহজ? তাহলে দেখবো। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বাহু বিশিষ্ট বর্গাকার কুণ্ডলী চুম্বকের সঙ্গে 45 ডিগ্রি নত চুম্বক ক্ষেত্রটি এত সেকেন্ডে এত হারে হ্রাস পেল। নো, এটা করো, এটা বলবো না এখন। এগুলো পুরো করো তোমরা এখান থেকে 14 থেকে একদম 20 পর্যন্ত। একটাও আমি বলবো না এখন। যেগুলো পরীক্ষায় পড়বে সেগুলো এই এই যেটুকু ডিসকাস করলাম তার মধ্যে পরীক্ষা পড়বে, বাদ বাকিগুলো তোমরা দেখো, সেগুলোও পরীক্ষায় পড়ার চান্স খুব বেশি। এখন আমি শুরু করছি যেটা 22 পর্যন্ত তোমাদের থাকলো, তাহলে এটা হচ্ছে ফ্রম 14 টু 22। তাহলে হোমওয়ার্ক হচ্ছে 14 থেকে 22। হ্যাঁ, 14 থেকে 22 এগুলো তোমাদের ঘরের কাজ। এবার আমরা আবেশাঙ্কতে চলে আসি। খুব ইজি ইজি, যেখান থেকে আর একটা প্রশ্ন যেটা 100% শিওর, মানে মনে হচ্ছে কোথাও না কোথাও থেকে যাবে, সেটা হচ্ছে L/R। এটা প্রশ্ন, যেটা প্রশ্ন তোমাদের দেওয়া আছে, দেখো এমসিকিউ এ দেওয়া আছে 27 টা, এমসিকিউ 27। এটা প্রায় 95% এর চান্স আছে যে L/R এর ডাইমেনশন কি, L/R এর মাত্রা কি হবে। কারণ কেন আমি 95% বলছি, তার কারণ হচ্ছে এটা পরে পরীক্ষায় সেটার জন্য শুধুমাত্র নয়, এই L/R আর C/R এর মাত্রা নিয়ে, মাত্রাটা সবসময় আমাদের ব্যবহার হয় পরবর্তীকালে যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এই সমস্ত জিনিসপত্র নিয়ে যখন যারা ইঞ্জিনিয়ারিং করে বা পড়াশোনা করে, বা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের চার্জিং ডিসচার্জিং হেন তেন এগুলো পড়ে। আমরা চার্জিং ডিসচার্জিংটা পরের চ্যাপ্টারে পড়বো, সেগুলো নিয়ে আমি বলেছি। তো এই সমস্ত বিষয় নিয়ে যখন আলোচনা করে তখন তারা এটা পড়াশোনা করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে L/R এবং CR এই দুটোই কিন্তু সময়ের মাত্রার সাথে সমান। এটা মনে রাখবে তোমরা। দিস ইজ জাস্ট টাইম। L/R, এলটা কি? সাবেশাঙ্ক। এল হচ্ছে সাবেশাঙ্ক, আর হচ্ছে রোধ। তাহলে L/R এটা হবে পাতি সময়, সময়ের মাত্রা, মানে m টু দি পাওয়ার লাড্ডু, l টু দি পাওয়ার লাড্ডু, t টু দি পাওয়ার 1। এইটা যদি কেউ ভুল করো, আমি কিন্তু একদম যন্ত্র নিয়ে গিয়ে তার চোখ কিন্তু বার করে নেবো, উপড়ে নেবো কিন্তু, বলে দিচ্ছি। এই দুটোর মধ্যে একটা কিন্তু পড়ার চান্স খুব বেশি আছে। যেহেতু তোমাদের ডাইরেক্ট প্রশ্নটা পড়ে না যে বার করে দেখাও, যেহেতু তোমার গোল করতে হবে, ভুল করো না। এটা অনেক সময় R/L জিজ্ঞেস করে ফেলে। যাদের চোখে, সকালবেলায় যারা চোখে জল দেয় না, জলের ঝাপটা দেয় না, তাদের গন্ডগোল হতে পারে। R/L পরীক্ষায় জিজ্ঞেস করে ফেলতে পারে, তখন কিন্তু এটা T⁻⁻1 হবে। মানে এটা কম্পাঙ্কের সাথে সমান হয়ে গেল তখন। 1/টাইম মানে কম্পাঙ্কের অনুরূপ। R/L, এটা এল, ঠিক আছে, জেড নয়, এল। তাহলে আমরা একটা একটা অ্যাটলিস্ট প্রমাণ করে, CR টাও হচ্ছে, CR এর যে ডাইমেনশন এটাও হচ্ছে সময়ের ডাইমেনশনের সমান। 1/CR এর যে ডাইমেনশন সেটা হচ্ছে T⁻⁻1 বা হার্টজের মাত্রার সাথে সমান হবে।
ওকে, আমরা একটা দেখে নিই, এল বাই আরটা দেখে নিই। তাহলে এল বাই আর এর ডাইমেনশন কি হবে? এল মানে কি? এখানে আমাদের ফর্মুলা কি? ইপসালন ইকুয়াল টু মাইনাস এল ডি আই ডিটি। তাহলে এল সমান, এলটাকে আমি এল লিখছি, ঠিক আছে? এল সমান মাইনাস ফাইনাস ভুলে যাও, ডাইমেনশনের কথা বলছি। তাহলে ই ইন্টু ডেল্টা টি বাই ডেল্টা আই, ভাগ করে দিলাম ডাইমেনশনের জন্য। তাহলে এল এর ডাইমেনশন হচ্ছে, ই এর ডাইমেনশন, ই মানে আবার হচ্ছে ডাব্লিউ বাই কিউ, তার ডাইমেনশন ই এর, ইন্টু ডেল্টা টি মানে টি এর ডাইমেনশন, আর এইটা হচ্ছে ডেল্টা আই মানে হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারই লিখছি এখন তোমাদের জন্য। ডাব্লিউ মানে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, কিউ মানে হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু টাইম, উপরে আছে টাইম, নিচে আছে অ্যাম্পিয়ার। এইটা হয়ে গেল তোমার শুধুমাত্র এল এর মাত্রা। তাহলে এল সমান কি দাঁড়ালো? এম এল স্কোয়ার, এটা কাটলো, টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে এল এর ডাইমেনশন। এক্ষুনি করলাম বা কখনো করেছি জানি না। এটা হচ্ছে এল এর ডাইমেনশন ধরে নাও। তাহলে আর এর ডাইমেনশন কি গো? আর সমান আবার হচ্ছে ভি বাই আই, ওহম বলেছে, এটা ওহমস ল। তার মানে ভি মানে আবার হচ্ছে ডাব্লিউ বাই কিউ ইন্টু আই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর এর যে ডাইমেনশন সেটা হচ্ছে ডাব্লিউ এর ডাইমেনশন বাই কিউ এর ডাইমেনশন ইন্টু আই এর ডাইমেনশন। ডাব্লিউ এর ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, কিউ এর ডাইমেনশন হচ্ছে এটি, এটার ডাইমেনশন হচ্ছে এ। তাহলে এটা পুরোটা মিলে হচ্ছে এম এল স্কোয়ার, এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে দেখো দুজনের ডাইমেনশনের মধ্যে কেবলমাত্র টি টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এর মধ্যে তফাৎ, বাদ বাকি সব সমান। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এল বাই আর এর যে ডাইমেনশন আমরা পেলাম সেটা উপরে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এ টু দি পাওয়ার মাইনাস টু বাই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস টু। সব কেটে যাবে, খালি টাইম একটা নিচে মাইনাস ওয়ান থাকবে। নিচে মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টি, উপরে গেলে সেটা হবে শুধুমাত্র টি। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে সি ইন্টু আর এর যে ডাইমেনশন সেটা বার করা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, সেটা করে নিও। তাহলে হোমওয়ার্ক হচ্ছে প্রুভ, প্রুভ সি আর এর যে ডাইমেনশন সেটা সময়ের ডাইমেনশনের সাথে সমান, এটা প্রুভ করবে। নেক্সট, নেক্সট দেখো এখানে অনেকগুলো ছোট 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 কোশ্চেন আছে, কিছুই নাই, বাদ বাকি 28, এই 28 করো, 28 দেখি। 28, 28টা বলছে দুটি সমান পাক সংখ্যার সলিনয়েডের দৈর্ঘ্যের অনুপাত 1:2, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের অনুপাত 1:2। তাহলে দেখো পাক সংখ্যা সমান, দুটি সলিনয়েড বলেছে, দুটি সলিনয়েড বলেছে, সলিনয়েড বলেছে, তাদের এল ওয়ান হবে, এন ওয়ান হবে, এ ওয়ান হবে, এগুলো হবে। এল মানে দৈর্ঘ্য ছোট হাতের এল, এল ওয়ান এন ওয়ান এ ওয়ান, তার মধ্যে দিয়ে কারেন্ট আই ওয়ান প্রথমটার, দ্বিতীয়টার এল টু এন টু এ টু আই টু। এরকম হতে পারে, সলিনয়েডে সবকিছু চেঞ্জ হতে পারে। এখানে বলছে যে এদের দুজনের পাক সংখ্যা সমান। তাহলে প্রদত্ত যেটা দেওয়া আছে এন ওয়ান ইকুয়াল টু হচ্ছে এন টু বলা আছে। দ্বিতীয়টা বলছে এদের দৈর্ঘ্যের অনুপাত 1:2, তাহলে এল ওয়ান ইস টু এল টু সমান 1:2। তারপরে বলছে এদের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের অনুপাত, তাহলে এখানে বলছে আর ওয়ান ইস টু আর টু সমান বলছে 1:2। তার মানে এ ওয়ান ইস টু এ টু কত হবে গো? এ ওয়ান ইস টু এ টু কত হবে? পাই আর ওয়ান স্কোয়ার ইস টু পাই আর টু স্কোয়ার, পাই পাই কেটে যাবে, তাহলে আর ওয়ান স্কোয়ার ইস টু আর টু স্কোয়ার, তাহলে এটা হবে 1:4। তাহলে একটার ব্যাসার্ধ এরকম ছোট, এটা আর ওয়ান, আর একটা হচ্ছে বড় যেটা হচ্ছে আর টু, আর টুটা হচ্ছে দ্বিগুণ, তাহলে এরিয়া 4 গুণ হবে। এবং এই সলিনয়েড ও সাবেশাঙ্কের অনুপাত বলেছে, তাহলে আর কারেন্ট লাগবে না, শুধু সাবেশাঙ্কের অনুপাত বলেছে। তাহলে এল ওয়ান বাই এল টু সমান হচ্ছে সাবেশাঙ্কর ফর্মুলা কি? মিউ জিরো এন ওয়ান স্কোয়ার এ ওয়ান বাই এল ওয়ান বাই মিউ জিরো এন টু স্কোয়ার এ টু বাই এল টু। তাহলে এটা করলে আমরা পাবো মিউ জিরো কেটে গেল,
n1 বাই n2 এর হোল স্কোয়ার পাচ্ছি, a1 বাই a2 পাচ্ছি, আর l এরটা অনন্যক হবে, তার মানে l2 বাই l1 হবে। এখানে n1 n2 হচ্ছে, এটা হচ্ছে 1 হয়ে গেল সেম, যেহেতু এটা 1, এইটা হচ্ছে a1 বাই a2 1 এর 4, এইটা হচ্ছে 2 এর 1, উল্টে গেল বলে 2 এর 1 হবে, তার মানে হচ্ছে 1:2 হবে অ্যান্সার। ওকে, তাহলে 28 হবে এ। তো এতক্ষণ যে ধরনের অঙ্কগুলো আমরা করলাম, তার মধ্যে কি কোনোভাবেই তোমাদের মনে হলো যে কোনো ফর্মুলা আমরা এখানে দেখিনি বা ব্যবহার করিনি? কোনোভাবেই সেটা হওয়ার কোনো চান্স নেই। বাদবাকি আমরা ধীরে ধীরে পরে আমরা এগুলো ডিসকাস করব। এখন আমি চলে যাই নেক্সট চ্যাপ্টার, তোমাদের পেজ নাম্বার বলে দিচ্ছি। পেজ নাম্বার বার করো, 550 পাতা। নেক্সট 550 পেজ, ট্রান্সফরমার। পেজ নাম্বার 550, ট্রান্সফরমার, যেটাকে বলা হয় রূপান্তরক। কালকে পড়েছিলাম ট্রান্সফরমারের একটাই ফর্মুলা পড়েছিলাম। ফর্মুলাটা কি পড়েছিলাম গো? ফর্মুলাস, প্রথম ফর্মুলা কি পড়েছিলাম? আদর্শ ট্রান্সফরমারের জন্য কি ফর্মুলা পড়েছিলাম? আদর্শ কিসের জন্য? ভি প্রাইমারি বাই ভি সেকেন্ডারি সমান এন প্রাইমারি বাই এন সেকেন্ডারি সমান আই সেকেন্ডারি বাই আই প্রাইমারি। কি মনে আছে না ভুলে গেছো? হ্যালো 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 হ্যালো। আর একটা পড়েছিলাম, এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর হচ্ছে এফিসিয়েন্সি, কার্যদক্ষতা, যেটা সমান হচ্ছে পাওয়ার অ্যাট সেকেন্ডারি, মানে গৌণ কুণ্ডলিতে পাওয়ার বাই মুখ্য কুণ্ডলিতে পাওয়ার, পাওয়ার অ্যাট প্রাইমারি কয়েল। সেকেন্ডারি কয়েলে হবে ভি সেকেন্ডারি আই সেকেন্ডারি, প্রাইমারি কয়েলে হবে ভি প্রাইমারি আই প্রাইমারি। এই দুটো হচ্ছে ফর্মুলা। এগুলোর মধ্যে থেকে যেমন ধরে নাও এখানে 550 পেজের 2, 3, 4 এই কটা আমরা পড়বো, আর পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউ আমরা পড়বো, সলভ প্রবলেম পড়বো। তাহলে 550 পেজের সলভ প্রবলেম পড়বো। সলভ প্রবলেম কোনগুলো? 2 করে দেবো, 3, 4 তোমরা করবে। 2, 3, 4 এগুলো আমাদের করতে হয়। আর পরিচ্ছদ সংক্রান্ত, এটাকে আগে দেখে নিই। পরিচ্ছদ সংক্রান্ত প্রশ্ন কি কি দিয়েছে সেটা আগে দেখে নিই। পরিচ্ছদ সংক্রান্ত প্রশ্ন, এটা পেজ নাম্বার 551। প্রথমটা কি বলেছে? 1 নাম্বারটা কি বলেছে এটা আগে করে নিই। পরিচ্ছদ সংক্রান্ত প্রশ্নতে বলেছে, দেখো, ট্রান্সফরমারের কার্যনীতি নিচের কোনটির উপর প্রতিষ্ঠিত? সাবেশ, হিস্টেরিসিস, ঘূর্ণি প্রবাহ, পারস্পরিক আবেশ। বলো কি হবে? দেখো, সেই জন্যই আমরা মিউচুয়াল ইন্ডাকশনের পরেই পড়েছি। তাহলে এটা ফান্ডাটা হচ্ছে পারস্পরিক আবেশের উপর নির্ভরশীল। তার জন্যই আমি মিউচুয়াল ইন্ডাকশনের জাস্ট পরে পড়েছি। স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি বাড়ানো হয়? স্টেপ ডাউন আমরা বলেছিলাম 2 ধরনের ট্রান্সফরমার, কারেন্ট বাড়বে। স্টেপ ডাউনে ভোল্টেজ কমছে, কারেন্ট বাড়বে। আমরা বলেছিলাম আগের দিন যে ট্রান্সফরমার 2 ধরনের হয়। ট্রান্সফরমার 2 ধরনের হয়, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন, স্টেপ আপকে বলা হয় আরোহী, বাংলায় বলে আরোহী ট্রান্সফরমার বা আরোহী রূপান্তরক, আর স্টেপ ডাউনকে বলা হয় অবরোহী রূপান্তরক। তা আরোহী বা অবরোহী যাই হোক না কেন, এই টার্মগুলো হয় ভোল্টেজের টার্মে। এখানে ভোল্টেজ বাড়বে, কোথায় বাড়বে? সেকেন্ডারিতে, গৌণতে। সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলিতে বাড়ে, গৌণতে বাড়বে।
আর এখানে ভোল্টেজ কমবে কোথায়? সেকেন্ডারিতেই কমবে। প্রাইমারির কথা আলোচনা প্রাইমারিতে তো আমরা দেব। সেকেন্ডারিতে কমবে। তাহলে আমরা জানি ভোল্টেজ যদি কমে তাহলে কারেন্ট বাড়বে। ভোল্টেজ যদি বাড়ে তাহলে কারেন্ট কমবে। এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমারে বলছে কোনটি বাড়ানো হয়? তাহলে বিভব কমে, প্রবাহ মাত্রা বাড়ে। অপশন এ ৩ নাম্বারটা। ৩ নাম্বারটা বলছে ট্রান্সফরমারের শক্তি ক্ষয় নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত নয়? তামাজনিত ক্ষয়, চৌম্বক প্রবাহের ক্ষরণজনিত ক্ষয়, তারপর বলেছে লোহাজনিত ক্ষয়, ডিসি প্রবাহজনিত ক্ষয়। ট্রান্সফরমারের শক্তি ক্ষয় কোন জিনিসের সাথে সম্পর্কযুক্ত নয়? হুম, প্রথমটা তো বটেই, দ্বিতীয়টা বটেই, তৃতীয়টা বটেই। চতুর্থ কি জোর করে দিল? ডিসি প্রবাহজনিত ট্রান্সফরমারের ভিতরের গল্প যদি বলি সেখানে ডিসির গল্প নেই, সব এসি। সেই জন্য এরা এসির পরে দিয়েছে চ্যাপ্টারে। ট্রান্সফরমার এসি কারেন্টের জন্য হয়, কারণ কারেন্ট যদি পরিবর্তন না হয় আবেশ হবেই না, ট্রান্সফর্ম হবেই না। তার জন্য আমরা অপশন ডি বলতে পারি। অপশন ডি কেন বলতে পারি? কারণ প্রবাহ যদি পরিবর্তন না হয় তাহলে গৌণ কুণ্ডলিতে আবেশের কোনো গল্পই নেই, তাহলে ট্রান্সফরমারের কোনো গল্প নেই। নেক্সট নেক্সট আমরা করছি 550 পাতা 3 বা 2 আগে করি। 550 পেজ 2 কি দেওয়া আছে দেখো। একটি আদর্শ ট্রান্সফরমারে প্রাথমিক এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 10 এবং 140। প্রাথমিক কুণ্ডলীতে প্রবাহ 4 অ্যাম্পিয়ার হলে গৌণ কুণ্ডলীর প্রবাহ কত? এআই তে পড়েছে 2001-এ। তো বলেছে একটা ট্রান্সফরমার আছে, ধরে নাও এরকম ট্রান্সফরমার, এই জায়গায় ট্রান্সফরমার আছে। কখনো কখনো ট্রান্সফরমার এরকমও দেখতে হয়। লোহার যে এটা থাকে সেটা শুধুমাত্র এখানে লোহা আছে ধরে নাও পুরোটা। তো এখানে ধরে নাও একটা কুণ্ডলী রয়েছে, আবার ওখানেই আর একটা কুণ্ডলী উল্টো দিকে জড়ানো আছে। এরকম করেও থাকে। এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। প্রশ্ন করেছে যে প্রাইমারিতে আর মুখ্য, প্রাইমারি মানে প্রাথমিক, গৌণ মানে সেকেন্ডারি। তাহলে ভি প্রাইমারি এখানে দিয়েছে এন প্রাইমারি বাই এন সেকেন্ডারি সমান দিয়েছে 140 বাই 280 মানে হচ্ছে 1/2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারিতে দ্বিগুণ পাক সংখ্যা বেশি। তাহলে বলো তো দেখি এটা স্টেপ আপ ট্রান্সফরমেশন না স্টেপ ডাউন? এটা স্টেপ আপ না স্টেপ ডাউন? ট্রান্সফরমারটা অবশ্যই স্টেপ আপ হবে। পাক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে ভোল্টেজ বেড়ে যাবে। তো এটা স্টেপ আপ ট্রান্সফরমার। তার মানে স্টেপ আপ ট্রান্সফরমার যদি হয় তাহলে ভোল্টেজ বাড়বে, কারেন্ট কমবে সেকেন্ডারিতে। তাহলে প্রাথমিক কুণ্ডলীতে এবং কত গুণ কমবে? যত গুণ এটা বেড়েছে। তাহলে আমাদের ফর্মুলা কি? এখানে দেখো কারেন্ট দিয়ে দিয়েছে। I প্রাইমারি দিয়েছে 4 অ্যাম্পিয়ার, I সেকেন্ডারি বার করতে বলেছে। তা আমাদের যে ফর্মুলা, একদম কিছুই যদি না বুঝো, ফর্মুলা যদি ব্যবহার করো N প্রাইমারি বাই N সেকেন্ডারি সমান ভি প্রাইমারি বাই ভি সেকেন্ডারি সমান আই সেকেন্ডারি বাই আই প্রাইমারি। কোনটা কোনটা লাগছে? এটা আর এটা, মধ্যেটা লাগছে না। তাহলে চারের চার, চার যদি হয় তাহলে তার মানে হাফ হবে। কারেন্টটা তোমার যেহেতু ভোল্টেজটা দ্বিগুণ হচ্ছে, কারেন্টটা হাফ হবে, তখন 2 অ্যাম্পিয়ার হবে, মুখে মুখে হয়ে যাবে। তাহলে অপশন বি হবে। তাহলে এটা আদর্শ বলেছে বলে এটা হলো। কারণ আদর্শ না বললে এই ফর্মুলাটা খাটে না, এইটা খাটবে, কিন্তু এইটা খাটবে না। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা পাতি এই ফর্মুলাতে দিয়ে আমরা দেখতে পাচ্ছি আই সেকেন্ডারি সমান হয় 2 অ্যাম্পিয়ার। তারপরের প্রবলেমটা যেটা দিয়েছে 3 নম্বরে, সেটা আদর্শ ট্রান্সফরমার বলেনি। আদর্শ মানে ইপসাইলন কার্যদক্ষতা 100%।
কার্যদক্ষতা সমান 100% হলে তবেই আদর্শ ট্রান্সফরমেশন হবে। কোনো কিছু লস নেই, কিচ্ছু নেই, অমুক নেই, তমুক নেই। ৩ নাম্বার। ৩ নাম্বার এটা দেখো কি বলেছে? সেই ৫৫০ পেতে সলভ প্রবলেম। ৮০% কর্মদক্ষতা একটি ট্রান্সফরমারের প্রাথমিক ভোল্টেজ, তাহলে এখানে দিয়েছে কার্যদক্ষতা, ট্রান্সফরমারের যে কর্মদক্ষতা বা কার্যদক্ষতা, এটা সমান দিয়েছে ৮০%। ৮০% মানে হচ্ছে ৮০/১০০ সমান হচ্ছে 4/5। এটা দেওয়া আছে। তারপর বলছে তার মানে কি এই ইটা মানে আমরা কার্যদক্ষতা সমান কি জানি? ভি সেকেন্ডারি, আই সেকেন্ডারি বাই ভি প্রাইমারি ইন্টু আই প্রাইমারি, এইটা সমান দেওয়া আছে 4/5। এবার এখানে বলছে দেখো ট্রান্সফরমারের প্রাথমিক ভোল্টেজ, তাহলে ভি প্রাইমারি সমান দেওয়া আছে 100 ভোল্ট। তারপর বলছে ইনপুট ক্ষমতা, তাহলে পাওয়ার প্রাইমারি সমান বলছে 4 কিলোওয়াট মানে 4000 ওয়াট। তাহলে পাওয়ার মানে কি হবে? পাওয়ার ইনপুট যেটা প্রাইমারি সমান হচ্ছে ভি প্রাইমারি ইন্টু আই প্রাইমারি সমান হচ্ছে 4000 ওয়াট, যেখানে ভি প্রাইমারি 100, তাহলে আই প্রাইমারি কত হবে? 4000/100 এত অ্যাম্পিয়ার। তাহলে এটা কাটলে কত হবে? 4000-এর দুটো শূন্য এখানে কেটে গেল, তাহলে 40 অ্যাম্পিয়ার কারেন্ট ইনপুটে। ইনপুটে 40 অ্যাম্পিয়ার কারেন্ট। এবার গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বলছে 200 ভোল্ট। এটা আমরা, এটা হচ্ছে মুখ্য মানে তোমার প্রাথমিক কুণ্ডলীর গল্প। এটা প্রাথমিক কুণ্ডলীর গল্প বললাম। গৌণ কুণ্ডলীতে কি বলছে? গৌণ কুণ্ডলীতে বলছে যে ভি সেকেন্ডারি সমান 200, ভি সেকেন্ডারি সমান 200 ভোল্ট। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে প্রবাহ কত? প্রাথমিক প্রবাহ তো পেয়ে গেলাম, এটা আইপি, এটা তো পেয়ে গেলাম। একটা প্রশ্ন করেছে আই সেকেন্ডারি সমান কত জিজ্ঞেস করেছে। তো দেখো এখানে আমরা জানা হয়ে গেছে, দেখো ভি সেকেন্ডারি জানা এইটা, আই সেকেন্ডারি জিজ্ঞাসা করেছে, আই সেকেন্ডারি জিজ্ঞাসা করেছে, ভি প্রাইমারি জানা, আই প্রাইমারি জানা, এইটা সমান 4/5। তাহলে এখান থেকে আমরা কি করে বার করব? ভি সেকেন্ডারি মানে হচ্ছে 200 ইন্টু আই সেকেন্ডারি অজানা বাই ভি প্রাইমারি সমান হচ্ছে 100, আই প্রাইমারি হচ্ছে 40 সমান হচ্ছে 4/5। তাহলে এখান থেকে আই সেকেন্ডারি সমান আমরা কি পাবো? আই সেকেন্ডারি সমান 4/5 ইন্টু 40 ইন্টু 100 বাই 200। এটা কাটলে হবে 2, এটা কাটলে হবে 20, এটা কাটলে হবে 4 5 20, 4 4 4 16 অ্যাম্পিয়ার। তাহলে দেখো অ্যান্সার হচ্ছে অপশন সি। কি বোঝা গেল না? বোঝা গেল না? জাস্ট ফর্মুলা এবং ভয় না পাওয়া। প্রবলেম নাম্বার 4 সলভ প্রবলেম। প্রবলেম নাম্বার 4 ইজ হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে সলভ প্রবলেম, যেটা সলভ করে দেওয়া আছে। সলভ প্রবলেম, প্রবলেম নাম্বার 4, 550 পেজ, লাস্ট প্রবলেম। চলে এসো 561 পাতা, পেজ নাম্বার 561, এমসিকিউ 35-39, এমসিকিউ 35 টু এমসিকিউ 39। এই যে 5টা প্রবলেম, এই 5টা প্রবলেম আমাদের করতে হবে। এই 5টা প্রবলেম তোমরা করো। আমি তোমাদের কেবলমাত্র 38 আর 39 করে দিচ্ছি। বাদ বাকি 35-37, 35, 36, 37 এগুলো হচ্ছে হোমওয়ার্ক।
এগুলো কেন হোমওয়ার্ক দিচ্ছি? কারণ এগুলো যতক্ষণ তুমি জাস্ট তাকালেই হয়ে যাবে এরকম প্রবলেম। দেখো, তার আগে ৩৬ এরটা বলে দিই। সরি, ৩৬ এরটা বলে দিই। দেখো তোমরা পারবে। ৩৬ এটা বলছে একটি ট্রান্সফরমার, এটা AIEEE তে পড়েছে। একটি ট্রান্সফরমারের নিরেট মজ্জার পরিবর্তে বহু স্তরে ল্যামিনেটেড মজ্জা ব্যবহার করা হয় কেন? কেউ বলতে পারবে? ৩৬ এরটা? বারবার বলেছি তোমাদের, পিস, 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 পিস করে কেটে দেওয়া হয়। কেন? ওই যে এডি কারেন্ট লস কমানোর জন্য। তোমরা কেউ আছো না, সব পালিয়ে গেছো? হ্যালো, হ্যালো, হ্যালো। এটা মনে রেখো যে ট্রান্সফরমারকে বহু স্তরে পিস, 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 পিস করে ল্যামিনেটেড অবস্থায় করা হয়। তাহলে গোটা মানে নিরেট মজ্জার পরিবর্তে নিরেট মজ্জার পরিবর্তে বহু স্তরে বিভক্ত বহু স্তরে বিভক্ত ল্যামিনেটেড ল্যামিনেটেড মজ্জা ব্যবহার করা হয় কেন? যাতে করে তোমার ঘূর্ণি প্রবাহ যেটাকে ইংরেজিতে বলা হয় এডি কারেন্ট এডি কারেন্ট এর এর দরুন শক্তি ক্ষয় এটা যাতে মিনিমাম করা যায়, জিরো করা যায় না, মিনিমাম যাতে করা যায় তার জন্য। ওকে, তারপরে ৩৮ এরটা করে দিচ্ছি। কি বলেছে ৩৮ এরটা? একটি আদর্শ ট্রান্সফরমারের পাক সংখ্যার অনুপাত হচ্ছে 1:n। ইনপুট থেকে আউটপুটে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলে দিয়েছে আদর্শ ট্রান্সফরমার বলে দিয়েছে। তার মানে এইটা বলা মানেই হচ্ছে যে নো পাওয়ার লস, কোনো পাওয়ার লস হয়নি। তার মানে ইনপুট পাওয়ার যা হবে আউটপুট পাওয়ার বরাবর হবে, কোনো রকম কোনো লস হয়নি। তাহলে দুটো পাওয়ার সেম টু সেম হলে তবেই তাকে আদর্শ ট্রান্সফরমার বলা হয়। তাহলে এখানে পাক সংখ্যা কি থাকলো না থাকলো, কি হলো, কি ভোল্টেজ দিলাম, কি কারেন্ট পেলাম, কিছু জানার দরকার নেই। ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ারের অনুপাত হবে 1:1। দেখো অপশন এ দেওয়া আছে। তাহলে পাক সংখ্যার অনুপাত যদি 1:n হয়, তাহলে বিভব পার্থক্যের অনুপাত বা বিভবের অনুপাত হবে 1:n। কারণ পাক সংখ্যা যেমন হয় তেমন অনুপাত হয়। কিন্তু প্রবাহের অনুপাত হবে, তড়িৎ প্রবাহের অনুপাত হবে n:1। আর আমরা জানি পাওয়ার মানে কি? পাওয়ারের অনুপাত মানে হচ্ছে কি হবে? বিভবের অনুপাত ইনটু প্রবাহের অনুপাত। তাহলে বিভব আর প্রবাহ গুণ করে তাদের অনুপাত, তাহলে এটা সমান হচ্ছে ভি ইনটু আই এর অনুপাত। তাহলে একটা অনুপাত হচ্ছে 1:n, একটা n:1 সমান হবে 1:1। তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ধোঁকাবাজি করার একটা চান্স থেকে যায়, সেটা কিন্তু জেনে রাখবে যে আদর্শ ট্রান্সফরমারে ইনপুট আর আউটপুটের কোনো রকম কোনো চেঞ্জ হবে না। আর একটা জিনিস যেটা ৩৯, এটা এসি করানোর পরেই হয়তো আমি করাতাম, কিন্তু এটা জাস্ট ইনফরমেশন, তাই আমি তোমাদের বলে দিতে চাইছি ইনফরমেশন। এটা ৩৯ এরটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশনটা কি? ইনফরমেশনটা হচ্ছে যে এই যে ট্রান্সফরমারের ইনপুট ট্রান্সফরমার এর ইনপুট এর যে সিগন্যাল বা বিভব, তার যে কম্পাঙ্ক যা হবে, এটা যদি এফ ইনপুট হয়, তাহলে সেটাই হয় আউটপুট কম্পাঙ্কও তাই হবে।
আউটপুট কম্পাঙ্ক যদি এফ আউটপুট হয়, তাহলে মনে রাখবে এফ ইনপুট সমান এফ আউটপুট হবে। তার মানে যদি 50 হার্জ হয়, 50 হার্জ হয়, যেটা আমাদের গৃহস্থালির আহ, মানে তোমার তাহলে মনে রাখবে 50 হার্জ কখনোই চেঞ্জ হবে না, কম্পাঙ্ক সেম থাকে। তাহলে প্রাথমিক কুণ্ডলী টু গৌণ কুণ্ডলীতে ট্রান্সফরমারে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। বাদ বাকি ওটা যে অনুপাতটা আছে সেটা তোমরা করে নিও, বিভব বার করার, অপরিবর্তিত থাকে। আর কি দিয়েছে, আর কি দিয়েছে দেখো, ওদের পাক সংখ্যা দিয়েছে, একটাই দিয়েছে 500, একটা দিয়েছে 5000, তাহলে 10 গুণ বেশি, তাহলে ভোল্টেজটা 10 গুণ বেশি হবে, 20 ভোল্টের জায়গায় 200 ভোল্ট হবে। তাহলে এন এন প্রাইমারি বাই এন সেকেন্ডারি সমান দিয়েছে 500 বাই 5000, তার মানে হচ্ছে 1/10। তাহলে ভি প্রাইমারি বাই ভি সেকেন্ডারি এটা সমান হবে 1/10। তাহলে ভি সেকেন্ডারি সমান হবে 10 ইন্টু ভি প্রাইমারি, সমান হচ্ছে 20 ইন্টু 10, সমান হচ্ছে 200 ভোল্ট। তাহলে অপশন হবে বি, অপশন বি। দেখো এটা কখন পড়েছে গো, এটা এইচএস 2018-তে পড়েছে, তার মানে এটা বেশি দিন দূরে পড়েনি। সো ইউ আর গেটিং কনফিডেন্স, বলো। ঠিক না, 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 আদর্শ হোক বা অনাদর্শ হোক, প্র্যাকটিক্যাল যদি হয়, প্র্যাকটিক্যাল যদি হয়, তাহলে সেক্ষেত্রে ভি প্রাইমারি বাই ভি সেকেন্ডারি সমান এন প্রাইমারি বাই এন সেকেন্ডারি, এটা হবেই, এটা হয়, সাধারণত এটা হয়। কিন্তু পাওয়ার ভি প্রাইমারি ইন্টু আই প্রাইমারি দ্যাট ইজ নট ইকুয়াল টু ভি সেকেন্ডারি ইন্টু আই সেকেন্ডারি। পাওয়ারটা নিয়ে গ্যারান্টি বলতে পারবি না, প্রাইমারিতে বেশি হয়, ভি প্রাইমারি ইন্টু আই প্রাইমারি এটা গ্রেটার দেন ভি সেকেন্ডারি ইন্টু আই সেকেন্ডারি হয়, এটা প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এটা বলে দেবে তোমাদের। যদি ধরো এরকম দেয়, কারেন্টটা তুমি ডাইরেক্ট বার করতে পারবে না যদি বলে না দেয়। যদি তোমাকে এফিসিয়েন্সি বলে দেওয়া থাকে কারেন্ট বার করতে পারবে, যদি এফিসিয়েন্সি বার করতে দেয় কারেন্ট দেওয়া থাকবে। তাহলে প্র্যাকটিক্যাল এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ব্যবহারিক, ব্যবহারিক যে ট্রান্সফরমার, ট্রান্সফরমার সেখানে আই সেকেন্ডারি বের করতে দিলে, করতে দিলে অবশ্যই ইটা দেওয়া থাকবে, অবশ্যই কত এফিসিয়েন্সি দেওয়া থাকবে, মানে 80%, 40%, 50%। বা ইটা বার করতে দিলে, ইটা বের করতে দিলে অবশ্যই, অবশ্যই তোমার আইপি, আইএস, ভিপি এটসেট্রা এগুলো সব দেওয়া থাকবে। তুমি কেবলমাত্র দেখবে এই ফর্মুলাটা ভুল করবে না, ইটা সমান হচ্ছে ভি সেকেন্ডারি ইন্টু আই সেকেন্ডারি বাই ভি প্রাইমারি ইন্টু আই প্রাইমারি। পাওয়ারের অনুপাত প্রাইমারিতে বেশি, কিছু লস টস হয়ে সেকেন্ডারিতে পেয়েছি, লসলেস যেটা সেটা হচ্ছে আদর্শ, যেটা প্র্যাকটিক্যাল নয়, যেটা ফ্যাক্ট নয়। কিন্তু আদর্শর ক্যালকুলেশন যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা বিহেভিয়ারাল চেঞ্জ কেমন করে, কোনটা বাড়লে কোনটা বাড়ে, কোনটা কমলে কোনটা কমে, সেই ফান্ডাটা আমরা কিন্তু জানতে পারবো। সো দ্যাটস অল। ওকে, বুঝলে? চলো তাহলে বাই, গুড নাইট। কালকে আমি তোমাদের ডাউট ক্লিয়ারিং করবো, প্লাস এখান থেকে প্রথম ডাউট ক্লিয়ারিং বলতে তোমরা সবাই ডাউট ঝরঝর ঝরঝর করে দিতে থাকো, যে সমস্ত ডাউট গুলো মানে আমি বুঝবো যে করে দিলে ক্লিয়ার হয়ে যাবে,
অন্যান্যগুলোও ক্লিয়ার হয়ে যাবে। জট ছেড়ে যাবে। আমি বোঝার চেষ্টা করব যে তোমাদের ফান্ডাটা কিরকম অবস্থায় আছে। সো ডাউট ক্লিয়ারিং করার আমি ট্রাই করব। কিন্তু তার আগে অবশ্যই এই চ্যাপ্টারের আর কয়েকটা একটু স্ট্যান্ডার্ড অঙ্ক করব। এই চ্যাপ্টারের একটু স্ট্যান্ডার্ড অঙ্ক করব। স্ট্যান্ডার্ড প্রবলেমস তোমরা অ্যাড্রেস করবে। ওকে? চলো থ্যাংক ইউ।